নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। দীর্ঘ 30 বছর অপেক্ষার পর করিমগঞ্জে আয়োজিত হচ্ছে আরকে জৈন আমন্ত্রণমূলক ট্রফি। তৃতীয় ও চতুর্থ বর্গের পরীক্ষা কেন্দ্র করিমগঞ্জে দেওয়ায় রাজ্য সরকারকে ধন্যবাদ জানালেন বিধায়ক কমলাক্ষ। স্মার্ট মিটার প্রতিস্থাপন ও বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে সিপিআইএম। ইয়াসির সপ্তম ছবিগুপ্ত পুরস্কার পেলেন কবি শতদল আচার্য। বদলি হলেন মৃদুল কুমার যাদব, নতুন জেলা আয়ুক্ত হিসেবে আসছেন প্রদীপ কুমার দ্বিবেদী। দশম বর্ষে পা দিল ফক ক্লাবের গণেশ পুজো। শহরের ব্যস্ততম এলাকায় হানা নিশি কুটুম্ব দলে, ভাত ঘুমে প্রশাসন। চুরি করতে এসে কিন্ডার জয় চকলেটের প্রেমে চোর। চুরি করতে এসে চকলেট খেয়ে উদরপূর্তি চোরের। বৃহস্পতিবার রাতে পরপর 3টি দোকানে হানা চোরের দলের। শহরের ব্যস্ততম এলাকায় হানা নিশি কুটুম্ব দলের। নিশি কুটুম্বরা পরপর 3টি দোকানে হানা দেয়। নিশি কুটুম্ব দল বিদ্যুৎ দাসের দোকানে হানা দিয়ে দোকান থেকে চকলেট, সিগারেট নিয়ে যাওয়া সহ দোকানে বসে চকলেট খাওয়ার মশগুল হয়ে পড়ে। দোকান থেকে চিপস, চকলেট সহ নগদ প্রায় 10,000 টাকা হাতিয়ে নিয়ে নিশি কুটুম্ব। একই রাতে অপর দুটি দোকানেও হানা দিয়ে সাইকেল সহ নগদ অর্থ নিয়ে যায় নিশি কুটুম্বরা। শহরের ব্যস্ততম এলাকায় চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে সচেতন মহলে। ফোন করছে করিয়া করলা আমার দোকান চুরি হয়ে গেছে। আইলাম আইয়া দেখিয়া তো রকম ভিতরের তালা ভাঙ্গা, বাইরের তালা ভাঙ্গা। কর টাকা বলে আসিল, ভোট টাকা, মালের টাকা আসিল, মাজনের টাকা দিত। কালকে বাড়িতে নিচে না টাকা, রাখিয়া গেছে দোকান। আইয়া দেখা টাকা নাই, সিগারেট নাই, চিপ চকলেট এটা খাইছে, কিছু নিছে। কতটুক কিটা নিছে এটা তো বুঝতে পারে না। জিনিস তো এটা গনাও নাই, চিপ চকলেট। আর সিগারেট আছিল কর 25-30 প্যাকেট আছিল। আর টাকা আছিল 9,000 টাকা ক্যাশ, মালের টাকা। কয়েকদিনের মালের টাকা দিছে না আর কি, টাকা আছিল এখানে। আর তো নাম হইল বিদ্যুৎ দাস, বাসা তো মাঝরাম। তার তাকেই কেন সুভাষনগর। এটা তো আমি বুঝি আর না, এটা কার উপরে সন্দেহ আছে না। সন্দেহ তো আমরা সকালে এখানে আমরা পেপার যারা বিক্রি করে এরার মধ্যে একজনে ফোন করিয়া কইছে যে আমার দোকানের তালাটা ভাঙ্গা। ওই আমি তাড়া করিয়া আইছি, আয়া দেখছি যে আমার সাইকেলটা নাই। আমার ক্যাশও 1800-2000 টাকার মতন আসছিল, ওই টাকাটা নাই। জিনিসপত্র একটু এলোমেলো আসছিল। এটা তো পান সুপারি। আমার নাম বিপ্লব बासा कौन जगह? सुभाषनगर। वो तो हम दुकान बंद करके हम लोग तो घर में चला जाता है, सीखता है। उसके बाद में वो तोड़ के थोड़ा मोड़ा लोहा हुआ है था सा ले गया, कि इसमें 2-3 हज़ार रुपया था, वो ले गया। क्या? वही लोहा हुआ ले गया है थोड़ा मोड़ा। और वही केस में 2-3 हज़ार रुपया था, वही नहीं वो मालूम नहीं। हम तो 8 बजे बंद कर देता है दुकान और 10 बजे खुला है, तो देखा है नहीं। क्या? हाँ, राजन सिंह नहीं। তো আমি কালকে রাত্রে লাগাইয়া গেছি, কালকে রাত্রে 10টা 9:30 লাগাইয়া গেছি। আজকে আইসি খুলতাম, আইয়া খোলার আগে আমি রাস্তা থাকতে আমার যে স্ট্যান্ডার্ড মাস্টারে ফোন করছে, এগুদায় ধরনের তো দোকান সব নিচে কি খুলিয়া ভাঙ্গিয়া। আমি আইসি, আইয়া এখন মানে ভিতরে ঢুকছি, দেখছি সিগারেট আমার বাচ্চা আছে প্রায় 20 প্যাকেটের মতো। এটা নাই, টাকা আছে দয়ার রাখা আছে, মানে কালেকশনের টাকা মাল আনতাম, আনছি না, এটা নাই। এরপরে সিগারেট নাই। এরপরে ভিতরে ঢুকে খাইছে, মানে চিপস উপস খাইছে, চকলেট খাইছে। এটা মানে সবটা মানে রাখে খাবার করে রাখিয়ে গেছে। টাকাও নিচে পায় আমার 9,000 টাকা। হ্যাঁ, ক্যাশ আছে, 10,000 ভিতরে রাখা আছে। আর তো আর খাইছে কিছু কিছু, আর ওই তো নিচে চিপস উপ নিচে কিছু। কাছাড়ে বদলি করিমগঞ্জের জেলা শাসক মৃদুল কুমার যাদব। রাজ্য প্রশাসনে ব্যাপক রদবদল রাজ্য সরকারের। এক আদেশ জারি করে 26 জন প্রশাসনিক আধিকারিককে বদলির নির্দেশ জারি করা হয়। করিমগঞ্জে দক্ষতার সাথে 3 বছর থেকে জেলা শাসকের দায়িত্ব নির্বাহন করা মৃদুল কুমার যাদবকে করিমগঞ্জ থেকে বদলি করে কাছাড়ের জেলা শাসকের দায়িত্ব প্রদান করা হয়েছে। এদিকে কোকরাঝাড়ের জেলা শাসক প্রদীপ কুমার দ্বিবেদীকে পরবর্তী করিমগঞ্জ জেলার নতুন জেলা শাসক হিসেবে কাজে যোগ দিচ্ছেন। করিমগঞ্জে ফিরছে ঐতিহ্যবাহী আরকে জৈন ট্রফি। দীর্ঘ 30 বছর বন্ধ থাকার পর ফের করিমগঞ্জে আয়োজিত হতে চলেছে বহু প্রতীক্ষিত আরকে জৈন আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতা। শুক্রবার এক সংবাদ সম্মেলন ডেকে জেলা ক্রীড়া সংস্থার সচিব সুদীপ চক্রবর্তী সহ অন্যান্যরা বলেন, আরকে জৈন আমন্ত্রণমূলক প্রতিযোগিতা করিমগঞ্জের গৌরবময় ফুটবল ইতিহাসে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে।
করিমগঞ্জ জেলা থেকে বহু প্রতিভা রাজ্য ও জাতীয় স্তরে ফুটবল খেলেছেন, যার পেছনে উল্লেখযোগ্য ভূমিকা ছিল আর.কে. জৈন ট্রফি। ডিএসএ সচিব সুদীপ চক্রবর্তী বলেন, এ নিয়ে ইতিমধ্যে আসাম ফুটবল ক্রীড়া সংস্থার নিকট তারা মৌখিক আবেদন করেছেন। জাতীয় ফুটবল সংস্থাকেও এই বিষয়ে লিখিত আবেদন করা হবে বলে জানান। জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বলেন, দীর্ঘ 30 বছর বন্ধ থাকায় আর.কে. জৈন প্রতিযোগিতার আমেজ সম্পর্কে বর্তমান প্রজন্ম ওয়াকিবহাল নয়। জেলা ক্রীড়াপ্রেমী জনগণ সহ বর্তমান প্রজন্মকে ফুটবল খেলায় আরও উৎসাহিত করতে তারা এই প্রতিযোগিতার আয়োজন করেছেন। আমন্ত্রণমূলক প্রতিযোগিতাটি চালিয়ে নেবার জন্য সুমিত জৈন এগিয়ে আসায় ওনাকেও ধন্যবাদ জানানো হয়। এবছর থেকে প্রত্যেক বছর এই প্রতিযোগিতাটি তারা আয়োজন করবেন বলেও জানান করিমগঞ্জ ডিএসএ এর কর্মকর্তারা। আমাদের আজকের এই যে ঘোষণা, তার যিনি সেতু বন্ধনের কাজ করেছেন ফুটবল প্রেমী রত্নদীপ সেন ছোটো ভাই, আর যাকে কেন্দ্র করে আমরা আজকে এটা সংবাদ মেল আহ্বান করেছি, আমাদের সুমিত জয় এখানে উপস্থিত আছেন। আমরা দীর্ঘদিন থেকে আমরা একটা আলাপ চলছিল যে করিমগঞ্জে একটা ইনভাইটেশনাল ফুটবল টুর্নামেন্ট হবে। গত 29 আগস্ট বাক্সের সদস্যরা, এখানে জাকিরদা আছেন, অরূপদা আছেন, ওনারা উপস্থিত ছিলেন। ওনারাও আমাদের সঙ্গে একটা আলাপ আলোচনা আমাকে প্রশ্ন করেছিলেন যে করিমগঞ্জে আমরা কোনো ইনভাইটেশনাল ফুটবল টুর্নামেন্ট আমরা শুরু করবো কিনা। করিমগঞ্জের মানুষের দীর্ঘদিনের এটা চাহিদা ছিল। করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আমাদের বর্তমান কার্য সমিতি আমরা দায়িত্বভার নেওয়ার পরই আমরা একটা ইনভাইটেশন টুর্নামেন্ট শুরু করব আমাদের ইচ্ছা ছিল, কিন্তু করোনার দরুন 2টা বছর মানে 21-22 2টা মরশুম আমরা ফুটবল খেলা আয়োজন করতে পারিনি। 23 ইংরাজি থেকে আমরা আবার চর্চা শুরু করি। আর আমরা দেখতে পাই যে করিমগঞ্জের মানুষের মধ্যে আর.কে. জৈন যে টুর্নামেন্ট করিমগঞ্জের সর্বভারতীয় স্তরের স্বীকৃতিপ্রাপ্ত টুর্নামেন্ট ছিল, সেটার প্রতি করিমগঞ্জের মানুষের একটা বিরাট আকাঙ্ক্ষা আছে, চাহিদা আছে। আর সেটাকে কেন্দ্র করে আমরা আর.কে. জৈন পরিবারের ভাই সুমিত জৈন এবং অমিত জৈনের সাথে যোগাযোগ করি। রত্নদীপ সেন খুব ইনিশিয়েটিভ নিয়েছিল, নিজে ছোটোবেলায় তার সাথে আর.কে. জৈনের খেলা দেখতে এসেছিল। আর.কে. জৈনের প্রতি ওর একটা দুর্বলতা এই টুর্নামেন্টের জন্য প্রচণ্ড চেষ্টা করেছিল। আর আজকে আমরা আপনাদের কাছে সুমিত জৈনের উপস্থিতিতে অফিসিয়ালি আমরা ডিক্লেয়ার করছি যে আমাদের এই মরশুমে 2024-এ দুর্গাপুজোর পর কালী পূজার আগ পিছে আমরা করিমগঞ্জে আর.কে. জৈন ইনভাইটেশনাল ফুটবল টুর্নামেন্ট আবার শুরু করতে চলছি। 1994 ইংরাজিতে লাস্ট 30 বছর পূর্বে এই টুর্নামেন্ট বন্ধ হয়ে গিয়েছিল। এবার থেকে এই টুর্নামেন্ট শুরু হবে। দাতা পরিবার আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। ওনারা আমাদেরকে শুধু এই বছর নয়, প্রতি বছর যাতে এটা আমরা চালিয়ে যেতে পারি তার জন্য প্রতি বছর একটা রাশি ওনারা দেবেন। বাকিটা জেলা ক্রীড়া সংস্থা তার ব্যবস্থা করবে। আমি সব সাপোর্ট যেটাই পাওয়া যায় সাপোর্ট আমি আর যেটাই বলছেন বলছেন এটা মানে কন্টিনিউ করবে জিনিসটা আর কি, না সবসময়টা করবো আর কি, যেটা আমার রাষ্ট্র বিষয়ে আর কি করবো। আমিও সব সাপোর্ট করবো ওনাকে। জয়েন্ট ফ্যামিলির সঙ্গে সবার কাজ যোগাযোগ রয়েছে এবং ওনারা রাজিও হয়েছেন আমাদের সঙ্গে এই খেলা পরিচালনা করতে। এতে আমি সত্যিই খুবই আনন্দিত, কারণ এখানে বহু ছেলেরা, এখনকার ছেলেরা আর.কে. জৈন ট্রফি দেখেনি, বহুজন। আমরা সেই খেলায় বাঁশি বাজিয়েছি ঠিকই, কিন্তু এখনকার ছেলেরা এত বড় ইনভাইটেশন ট্রফি কখনো দেখেনি। তাই করিমগঞ্জে এবছর শুরু হচ্ছে। এবছর আমরা সেইভাবে এত বড় করে না করলেও স্মার্ট মিটার প্রতিস্থাপন বিরোধী আন্দোলনে উত্তাল করিমগঞ্জ। স্মার্ট মিটার প্রতিস্থাপন, বিদ্যুৎ মাশুল বৃদ্ধি, বিদ্যুতের বিল বৃদ্ধির বিরোধিতা করে ধর্ণা বামপন্থী দল সিপিএমের। শুক্রবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মুখে ধর্ণা সেরে প্রতিবাদ কার্যসূচি গড়ে তোলেন সিপিআইএম কর্মীরা। প্রতিবাদ স্থল থেকে সিপিআইএম কর্মীরা বলেন, বর্তমান সরকার জনগণের মতামত না নিয়ে স্মার্ট মিটার প্রতিস্থাপন করছে, যার ফলে অত্যাধিক পরিমাণে বিদ্যুৎ বিল আসছে, যা সাধারণ মানুষের আয়ত্তের বাইরে। কোনো আগাম নোটিশ ছাড়াই সরকার বিদ্যুৎ মাশুল বাড়িয়ে দিয়েছে। সরকারের এই হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে সিপিআইএম রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে। তারই অংশ হিসাবে করিমগঞ্জ জেলার বিভিন্ন স্থানে
সিপিআইএম কর্মীরা প্রতিবাদ কর্মসূচি হাতে নিয়েছে বলে দাবি করেন সিপিআইএম নেতৃত্ব। তারা সরকারের এই জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে জনগণকে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান। রাজ্যব্যাপী আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। ঘন ঘন বিদ্যুৎ মাশুল বৃদ্ধি কার সাথে? যে আসাম রাজ্য সরকার সারা আসামে জনগণের কোনো মতামত না নিয়ে একতরফাভাবে স্মার্ট মিটার চালু করেছেন, প্রতিস্থাপন করছেন। মানুষের অভিজ্ঞতা, এই স্মার্ট মিটার প্রতিস্থাপনের পর বিদ্যুৎ বিল হু হু করে বাড়ছে, অতিরিক্ত বিদ্যুৎ বিল আসছে। যারা আগে মাসে 500 টাকা দিতেন তাদের 1500 টাকা হচ্ছে বিদ্যুৎ বিল। একই সঙ্গে রাজ্য সরকার বিদ্যুতের মাসুল বাড়াচ্ছে। আগে মাসুল বাড়ালে বিজ্ঞপ্তি দেওয়া হতো, এখন কোনো বিজ্ঞপ্তি ছাড়া মাসুল বাড়ছে। স্মার্ট মিটার বসার পর কোনো বিল আসছে না, মোবাইলে শুধু অ্যামাউন্টটা আসছে। মানুষ বুঝতে পারছেন না যে বিদ্যুতের মাসুল কি হারে বাড়ছে। তাই আজকে সিপিআইএম সমস্ত আসাম রাজ্যব্যাপী এই স্মার্ট মিটার বাধ্যতামূলক প্রতিস্থাপন, বিদ্যুতের মাসুল বাড়ানো, অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায়, ভুয়ো বিদ্যুৎ বিল, বিদ্যুতের লাইনের সংস্কার না হওয়া, যার জন্য ঘন ঘন লোডশেডিং হচ্ছে, তার বিরুদ্ধে রাজ্যব্যাপী আমরা প্রতিবাদ আন্দোলনে নেমেছি। করিমগঞ্জ জেলাতেও প্রতিটি জায়গায় আমরা আন্দোলনে নেমেছি। করিমগঞ্জ, বদরপুর, পাথারকান্দি, রামকৃষ্ণনগর, 4টা জায়গায় করিমগঞ্জ সিপিআইএম এর লোকাল কমিটিগুলো এইভাবে আজ ধর্নার মাধ্যমে প্রতিবাদ সাব্যস্ত করছে। আমরা চাই এই প্রতিবাদ শুধু সিপিএম এর মধ্যে সীমা থাকুক না, এই প্রতিবাদ ছড়িয়ে পড়ুক দিকে দিকে। মানুষের ক্ষোভ আছে, মানুষ রাস্তায় নামছেন। এই আন্দোলনগুলোকে এক জায়গায় সংহত করতে হবে, রাজ্য সরকারকে বুঝিয়ে দিতে হবে যে তারা যা একতরফাভাবে যা ভাবেন, হিমন্ত বিশ্ব যা ভাবেন তাই আসামে ইমপ্লিমেন্ট করা যাবে না। মানুষের বিদ্যুৎটা সাধারণ মানুষের, প্রতিটা গরিব মানুষ, চাষি খেতে বিদ্যুৎ ব্যবহার করে, গরিব মানুষ তার ঘরে বিদ্যুৎ ব্যবহার করেন, ছোট ব্যবসায়ীরা তার প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার করেন। বিদ্যুৎটা মুনাফার জন্য নয়, মুনাফার ক্ষেত্র নয়, কিন্তু আসাম রাজ্য সরকার বিদ্যুৎকে মুনাফার ক্ষেত্র বানাতে চাইছেন। কতিপয় যে বৃহৎ ব্যবসায়ী যারা এই স্মার্ট মিটার ইনস্টলেশন করেন তাদের স্বার্থের দিকেই সরকার লক্ষ্য রাখছেন, সাধারণ মানুষের স্বার্থের দিকে নয়। আমরা সাধারণ মানুষকে অনুরোধ করব, আসুন আমরা সবাই মিলে একসাথে এর বিরুদ্ধে গর্জে উঠি। আমরা প্রতিবাদ করে বলি, আমরা যে এই স্মার্ট মিটার এখানে প্রতিস্থাপন করা চলবে না, এই স্মার্ট মিটার যে কোনোভাবেই প্রতিরোধ করতে হবে। আমরা প্রতিবাদ করব, আমরা প্রতিরোধ করব, এইটাই আজকের ধর্নার আমাদের একমাত্র বক্তব্য। তৃতীয় ও চতুর্থ বর্গের পরীক্ষা কেন্দ্র করিমগঞ্জে দেওয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ। বিধানসভায় পাস হওয়া মুসলিম বিবাহ ও পঞ্জীকরণ বিলকেও স্বাগত জানান উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ। বলেন, বিধানসভায় তৃতীয় ও চতুর্থ বর্গের পরীক্ষার জন্য কেন্দ্র করিমগঞ্জে দেওয়ার জন্য তিনি সরকারের নিকট আহ্বান রেখেছিলেন। সরকার সেই আহ্বানে সাড়া দেওয়ায় আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানান তিনি। এছাড়াও আধার কার্ডের সমস্যা মিটে যাওয়ায় আসামের বাঙালিরা উপকৃত হবেন বলেও মতামত তার। 5 গ্রাম পেপার মিলে বিভিন্ন ইন্ডাস্ট্রি গঠনের যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা নিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি এতে বরাকের বেকারত্বের সংখ্যাও হ্রাস পাবে বলেও মন্তব্য তার। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসামকে ভারতের 5টি রাজ্যের ভেতরে নিয়ে আসার স্বপ্ন সার্থক করার জন্য জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল খুব জরুরি বলেও মন্তব্য করেন বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ। 22 তারিখে আসাম বিধানসভা হলো এবং এই বিধানসভায় অনেক গুরুত্বপূর্ণ বিল, অনেক কিছু নিয়ে আলোচনা হয় এবং বিগত দিনে যে জিনিসগুলো আমরা দেখতে পেলাম, বিশেষ করে এই কয়েকটা দিনে আমরা দেখতে পেরেছি যে এডিআরই সেন্টার
করিমগঞ্জ দেওয়া হয়েছে। এতে অনেকেই আমাকে ফোন করেছে যে 3rd গ্রেড 4th গ্রেড এবার চাকুরি ক্ষেত্রে বাইরে গিয়ে আমাদের ইন্টারভিউ দিতে হলো না। এতে করিমগঞ্জের যুবক যুবতীরা অনেক উপকৃত হলো এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গেও আমি সেই ব্যাপারে কথা বলেছি যে 3rd গ্রেড 4th গ্রেড চাকুরির ক্ষেত্রে যাতে আমাদের স্থানীয়দেরকে যাতে প্রাধান্যতা দেওয়া হয়, অর্থাৎ শিক্ষিত যুবক যুবতী যারা আছে ওদেরকে যাতে সেই প্রেফারেন্সটুকু পেয়ে থাকে, যাতে সেই জিনিসগুলো আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়েছি। এবং মুখ্যমন্ত্রী মহোদয় আমাকে যে কথাগুলো বলেছেন যে 3rd গ্রেড 4th গ্রেড চাকুরি বিগত যে 1 লক্ষ চাকুরি হয়েছে সেখানে ডিরেক্ট রিক্রুটমেন্ট কমিশনে আমাদের এই অঞ্চলে 3rd গ্রেড 4th গ্রেড চাকুরি বঙ্গবাসীদেরকে দেওয়া হয়েছে, কিন্তু পোস্টিংয়ের ক্ষেত্রে অনেক এখন বাইরে আছে। তো 2 তারিখে পোর্টাল খোলা হবে, যখন সবাই চলে আসবেন তখন আপনারা দেখতে পারবেন যে শিক্ষার সংখ্যা অনেক বেড়ে যাবে। কিন্তু এবার আমি স্পেশালি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়েছি যাতে বরাকের যুবক যুবতীদেরকে যাতে প্রাধান্যতা দেওয়া হয়। আপনারা সবাই জানেন যে বিশেষ করে বাঙালিদের একটা বিরাট বড় সমস্যা ছিল আধার কার্ডের সমস্যা। সেই আধার কার্ডের জন্য ট্রিটমেন্ট করানো সম্ভব ছিল না, সেই আধার কার্ডের জন্য পড়াশোনা করানো সম্ভব ছিল না। এটা বিভীষিকায় একটা পরিবেশ। 5 ভাই, 4 ভাই আছে, 1 ভাই নেই, মার আছে বাবার নেই। কার্ড পেয়ে যাবেন এবং বিশ্বাস করি এতে অনেক মানুষ উপকৃত হবে এই আধার কার্ডের জন্য। কারণ অনেকের মানুষের এটা ক্ষোভ ছিল, এটা রাগ ছিল যে ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও আধার কার্ডের জন্য আমরা ফেসিলিটিগুলো পাচ্ছি না। সেই জিনিসগুলো আমি মনে করি যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেগুলো সমাধান হলো। এতে বিশেষ করে আমাদের এই অঞ্চলের মানুষ এবং বিশেষ করে বাঙালিরা উপকৃত হবে। আমরা দেখেছি যে 5 গ্রাম পেপার মিল নিয়ে আমি এবার প্রশ্ন করেছিলাম এবং সেই প্রশ্নের উত্তরে আমরা দেখতে পারলাম যে রেলফেল প্রোডাক্ট টার্মিনাল তাতে এখানে বানানো হবে। 137 বিঘা জায়গা নিয়ে প্রায় 1300 জন মানুষ সেখানে এঙ্গেজমেন্ট হবে, অর্থাৎ চাকরির ব্যবস্থা করা হবে। ব্যাম্বু টু মিথানল এখানে প্রায় 18,900 এমপ্লয়মেন্টের ব্যবস্থা হবে। লজিস্টিক পার্ক মাল্টি মডেল সেখানে স্থাপন করা হবে। MSME একটা স্থাপন করা হবে। অর্থাৎ বিভাগীয় মন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে জিনিসটা বলেছেন যে 5 গ্রাম এমন একটা জায়গা যেখানে রেলপথ, সড়কপথ এবং জলপথ এবং বায়ুপথও দেখা যায়। তাহলে এই 4টার একটা অত সুন্দর জায়গা এরকম অথবা ইন্ডাস্ট্রিয়াল প্লট বা ইন্ডাস্ট্রিয়াল জায়গা এরকম পাওয়া যায় না। তাই আমি মনে করি এইগুলো জিনিস আমরা সক্রিয় থাকতে হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন বিশেষ করে জাগিরউড পেপার মিলের ক্ষেত্রে সেখানে ইন্ডাস্ট্রি করা হবে, সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি করা হবে। সমাহারে আমাদের এখানে যদি এইগুলো হয়ে যায়, যদি প্রায় জায়গা প্রায় 2900 প্রায় 3000 বিঘা জায়গা এখানে আছে, সেই জায়গায় যদি সেই জিনিসগুলো করা হয় এবং আমি মনে করি হি ইজ দ্য অনলি চিফ মিনিস্টার যার নেতৃত্বে সেই জায়গাগুলো ক্রয় করা হলো, যার নেতৃত্বে যে যারা এখানে কর্মরত এমপ্লয়ি ছিলেন ওদেরকে প্রায় 82 জনকে চাকরি দেওয়া হলো এবং ওদের যারা বকেয়া যেগুলো আছে সেই বকেয়াগুলো মিটিয়ে দেওয়া হলো। আজকে যে ইন্ডাস্ট্রি করা হবে যদি সেই আগের সেই জায়গাগুলো ক্রয় করতো না আসাম সরকার বা যারা এমপ্লয়ি ছিলেন ওদেরকে যদি টাকা দিত না, তাহলে জাগিরউড বলুন বা 5 গ্রাম পেপার মিলে সেই ইন্ডাস্ট্রি করা সম্ভব হতো না। অনলি বিকজ অফ আমাদের দূরদর্শী মুখ্যমন্ত্রী, ওনাদের ভিশন, হিজ এ ভিশনারি লিডার, ওনার এই মানসিকতার জন্য আজকে আমরা একটা স্বপ্ন দেখছি। এবং বিশেষ করে 5 গ্রামে যদি এই ইন্ডাস্ট্রিগুলো হয়ে যায়, যদি বিধানসভার ভিতরে বিধানসভায় মাননীয় মন্ত্রী বলেছেন যে সেখানে ইন্ডাস্ট্রির একটা হাব হবে, সেটাতে আমি আপনার করিমগঞ্জ সার্কিট হাউস বা শিলচর সার্কিট হাউসে সেই কথা বলছি না, বিধানসভার ভিতরে সেই কথাগুলো বলছেন এবং ইদানিংকালে সেই তৎপরতা শুরু হয়েছে এবং আমি বিশ্বাস করি আমরা সবাই মিলে সেই ইন্ডাস্ট্রি যদি হয়ে যায় এবং
আমার বিশ্বাস যে আমাদের চাকরি দিয়ে সেই সমস্যাগুলো সমাধান করা সম্ভব হবে না। সেই ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, আরও ইন্ডাস্ট্রি হোক, সেই ক্ষেত্রে আমাদের এগোতে হবে। আমি বিশ্বাস করি যে মাননীয় মুখ্যমন্ত্রী যে চিন্তাধারা নিয়ে এগোচ্ছেন, আমি বিশ্বাস করি সামনের দিনে বরাকের একটা অভূতপূর্ণ একটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে ওনার যে মানসিকতা, সে কথা নিশ্চয়ই অব্যাহত থাকবে। আজকে মিনি সেক্রেটারি বলুন, অনেকগুলো ক্ষেত্রে যে আমরা দেখতে পাচ্ছি যে পজিটিভ মেন্টালিটি নিয়ে কাজ করছে মাননীয় মুখ্যমন্ত্রী। আমি মনে করি যে মাননীয় মুখ্যমন্ত্রী যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছেন, এতে বরাকবাসী আমরা অনেক উপকৃত হব এবং সঙ্গে সঙ্গে আসামবাসী আমরা উপকৃত হব। দেখতে পেরেছি যে হেরিটেজ ব্লক করা হয়েছে, অর্থাৎ যে 250 বছর পুরনো যেগুলো মন্দির, যেগুলো ধর্মীয় প্রতিষ্ঠান আছে, সেগুলোর সামনে কেউ জায়গা ক্রয় বিক্রয় করতে পারবে না। আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে যে SC/ST বেল্ট অ্যান্ড ব্লক বানানো হয়েছে। তো SC/ST মানে কি, আমাদের SC মানুষের যে সমস্যা, জায়গার সমস্যা, এতে এগুলো সমাধান হবে। কারণ SC মানুষের অনেক জায়গার সমস্যা আছে, এই বিলের ফলে SC মানুষের সেই সমস্যার সমাধান হবে। এবং আমরা দেখতে পারলাম যে আসাম কম্পালসারি মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স বিল সেখানে বিশেষ করে পাস হয়েছে। এতে যে কম্পালসারি রেজিস্ট্রেশন করা, অর্থাৎ এতে আমি মনে করি যে এই যে বিবাহের ক্ষেত্রে একটা যে আমরা যখন তখন আমরা দেখা গেলো যে ইসলাম ধর্মাবলম্বীরা অনেক সময় দেখা গেলো যে বিবাহ করে নিলেন, তো সেটা একটা স্টিমমেন্ট, সেখানে বিধানসভার ভিতরে বিধায়করা মেরেছেন যে সেটা একটা নিয়ম থাকা দরকার। এবারে নিয়েছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। করিমগঞ্জে প্রথমবারের মতো কুল্লার পিৎজার স্বাদ নিয়ে এলো দ্য কুল্লার কিং। করিমগঞ্জের খাদ্য রসিকদের জন্য বিভিন্ন স্বাদের পিৎজা নিয়ে এলো দ্য কুল্লার কিং। প্রথমবারের মতো করিমগঞ্জ শহরে মাত্র 49 টাকায় সুস্বাদু কুল্লার পিৎজা নিয়ে এলো দ্য কুল্লার কিং। আমাদের এখানে এছাড়াও পেয়ে যাবেন রোল, এগ রোল, পনির রোল। শহরবাসীদের সুবিধার্থে থাকছে হোম ডেলিভারিরও সুবিধা। আমাদের ঠিকানা টাউন কালীবাড়ি রোড, টাউন কালীবাড়ির ঠিক পাশেই। হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 7002331918। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে।
তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। দশম বর্ষে পা দিল ক্লাব ফ্রেন্ডস অফ গণেশ। অনুকূল সাগর পাড়ে বিগত 10 বছর থেকে গণপতি বাপ্পার আরাধনায় ব্রতী আছে করিমগঞ্জের যুব প্রজন্ম পরিচালিত ক্লাবটি। এবছর দশম বর্ষে পা দিয়েছে ফ্রেন্ডস অফ গণেশা ক্লাব। দশম বর্ষ উপলক্ষে আলোকসজ্জা, প্যান্ডেল নির্মাণ ও প্রতিমাকে নজর কেড়েছে তারা। শুক্রবার উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ ফিতা কেটে পুজোর উদ্বোধন করেন। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন, সনাতন ধর্মে গণেশ পুজোর মাধ্যমে যে কোনো কাজে শুভারম্ভ হয়। এই সময়ে গণপতি বাপ্পার
পুজো মহারাষ্ট্র ও গোয়াতে জাতীয় উৎসব হিসেবে উদযাপিত হয়। এইবার শহরে প্রায় 8টি গণেশ পুজোর আয়োজন হচ্ছে। বাঙালির জাতীয় উৎসব দুর্গাপুজোর 1 মাস পূর্বে গণেশ পুজোর আয়োজন শহর জুড়ে দুর্গাপুজোর আমেজ সৃষ্টি করে তুলেছে। ফ্রেন্ডস ফগ অর্থাৎ ফ্রেন্ডস অফ গণেশ এই ক্লাব আয়োজিত আজকের এই গণেশ চতুর্থীতে সমস্ত করিমগঞ্জ শহর ব্যাপী প্রায় আটটা গণেশ পুজো হচ্ছে। সেই মর্মে আজকে ফ্রেন্ডস অফ গণেশ অর্থাৎ এই ক্লাব এখন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো। আমি মনে করি সেটা আমাদের জীবনে একটা বিরাট বড় প্রাপ্তি, যে পুজোর ওপেনিং যখন হয় তখন মনটা প্রফুল্লিত হয়। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে সমৃদ্ধির প্রতি গণেশ সুখ সমৃদ্ধি এবং সমাজের সুষ্ঠু বাতাবরণ, সেই সুবাদে আমরা বিশ্বাস করি যে গণেশের নাম ধরে অর্থাৎ গণেশ পুজো দিয়েই আমাদের সব কাজ শুরু হয়। সনাতন ধর্মে যে কোনো কাজ, যে কোনো পুজো, যে কোনো কিছু আরম্ভ যদি করতে হয় তাহলে গণেশ পুজো দিয়ে আরম্ভ করতে হয়। যদিও মূলত মহারাষ্ট্র গোয়া সেগুলোতে প্রায় 10 দিন ব্যাপী সেখানে জাতীয় উৎসব বলা যায়। তো আমরা যারা সনাতন ধর্মাবলম্বী আমরা সেটা বিশ্বাস করি প্রত্যেকের সংস্কৃতি, প্রত্যেকের সভ্যতা এবং সেই পুজোর যে আনন্দমুখর পরিবেশ সেটাও যাতে অন্য প্রান্তের মতো আমরা করিমগঞ্জেও যাতে সেই জিনিসটা আমরা উপভোগ করতে পারি। আনন্দ যাতে আরও বেশি করে মানুষের মধ্যে আনন্দকে যদি শেয়ার করা হয় সেই আনন্দ আরও বৃদ্ধি পায়। সেই মর্মে আজকে বিভিন্ন ক্লাব গণেশ পুজোর আয়োজন করছে। আমরা বিশ্বাস করি বাবা গণেশ সুখ সমৃদ্ধি আমাদের মধ্যে নিয়ে আসবেন এবং সমাজে সুষ্ঠু এবং সুন্দর বাতাবরণ সৃষ্টি করবেন। ক্লাব ফগ আয়োজিত আজকের এই গণেশ পুজোর যাকে বলে উদ্বোধনী অনুষ্ঠানে আমরা যুক্ত হতে পেরেছি, এটাই আজকে খুব আনন্দের। আর অনেক বছর থেকে এবার ওদের 10ম বছর, ওদেরকে অনেক উৎসাহ দিচ্ছি এবং আমরা অভিনন্দন জানাচ্ছি। সুন্দর সুষ্ঠু পরিবেশের মধ্যে এতটা বছর থেকে ওরা গণেশ পুজোটা আয়োজন করে আসছে এবং করিমগঞ্জে অনেকগুলো গণেশ পুজো হচ্ছে। তাদের প্রত্যেকটি ক্লাবকেও আমরা অনেক শুভেচ্ছা জানাই। ওনারা ভালোভাবে সুষ্ঠুভাবে গণেশ পুজো শান্তিপূর্ণভাবে একটি সুন্দর সাংস্কৃতিক পরিবেশের মাধ্যমে গণেশ পুজোটা সম্পন্ন করুন এই আশা রাখি এবং সবার জীবন বাবা গণেশের আশীর্বাদে সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক, এটাই আজকের এই শুভ দিনে কামনা করছি। আর আপনাদের সাংবাদিক মাধ্যম যারা এসছেন আপনাদের মাধ্যমে এই সনাতন ধর্মের চারিদিকে আরও প্রচারটা ছড়িয়ে পড়ুক, ভালো হোক। গণেশ পুজোর দিন আপনাদেরকে অনেক শুভেচ্ছা। ইয়াসির থেকে 7ম ছবিগুপ্তা পুরস্কার পেলেন কবি শতদল আচার্য। দীর্ঘদিন সাহিত্য সংস্কৃতি বিকাশে কাজ করার ফলস্বরূপ শতদল আচার্যকে বিশেষ সম্মানে সম্মানিত করে ইয়াসি। এদিন এক অনুষ্ঠানের মাধ্যমে শতদল আচার্যকে বিশেষ সম্মানে ভূষিত করে ইয়াসি। সংস্কৃতি ও সাহিত্য বিকাশ নিয়ে কাজ করে যাবার জন্য ইয়াসি সংগঠনের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত সবাই। শতদল আচার্য বলেন, এ ধরনের সাহিত্য পুরস্কার এখানকার সাহিত্য চর্চাকে এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করবে বলে মন্তব্য করেন তিনি। সরকারি পুরস্কার থেকে বেসরকারি পুরস্কার বেশি উৎসাহিত করে। এতদ অঞ্চলের সংস্কৃতি বিকাশে ইয়াসির কাজের জন্য ধন্যবাদও জ্ঞাপন করেন তিনি। এছাড়াও এদিন ইয়াসির পক্ষ থেকে 3 জন বিশিষ্ট শিক্ষককে পার্থসারথী চন্দ্র পুরস্কারও ভূষিত করা হয়। দিল্লিতেও নয়, দিসপুরে নয়, অর্থাৎ আমাদেরটা সমস্ত ভারতবর্ষের মধ্যে আমরা কিন্তু বরাকবতা একটু পৃথকভাবে আছি। কারণ আমাদের জন্য কোনো সাহিত্য একাডেমি পুরস্কার হয় না, আমাদের জন্য কোনো রাজ্যের কোনো পুরস্কার হবে না, আমাদের পুরস্কার আমরাই দিতে হবে, যেটা ইয়াসি করছে। ইয়াসি কী করছে, আমাদের এখানে যারা আছেন তাদেরকে, যেমন যারা শিক্ষক আছেন, যারা এই অন্ধকারে আমাদেরকে আলো দেখিয়েছেন এবং আলো দেখাচ্ছেন, সেই সবদেরকে শিক্ষকদেরকে সম্মান জানাচ্ছেন। এবং যারা লেখালেখি করছেন বা এখানে সাহিত্যকে, আসলে আমরা লেখালেখি করে সাহিত্যকে এগিয়ে নেওয়া না, আমরা যে ভাষাগত এক আগ্রাসনের মধ্যে দিয়ে আছি, সেখানে আমাদের যে
এই লেখা বা আমাদের একটা সৈনিকের ভূমিকায় কাজ করা। সেই সৈনিকের ভূমিকায় যারা কাজ করেন, অর্থাৎ আমি বিশ্বাস করি আমি একজন ভাষা সৈনিক, এবং বিভিন্ন ভাষার এখানে যে চর্চা হচ্ছে, বাংলা, হিন্দি এবং মণিপুরি, এবং প্রত্যেকটা ভাষার নিজস্ব যে সংগ্রামী বন্ধুরা আছেন যারা লিখছেন, তারা একটা ভাষা এবং জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই জায়গাতে ইয়াসি একটা বড় ভূমিকা নিচ্ছে। গত 7 বছর ধরে এই ধরনের পুরস্কার দিয়ে এই যুদ্ধকে, অর্থাৎ আমাদের যে এই ভাষাগত যে যুদ্ধ, সেই যুদ্ধকে এগিয়ে নিয়ে যাচ্ছে ইয়াসি। এবং সেই অনুষ্ঠানে এসে আজকে ভালো লাগছে এবং পুরস্কার পেয়ে আমি ধন্য এবং আনন্দিত এবং উৎসাহিত, কারণ যার নামে সেই পুরস্কারটি আমাকে আজকে দেওয়া হয়েছে, ওনার একজন, আমি বলতে পারি উনিও আমার প্রিয় ছিলেন এবং ওনারও আমি একজন প্রিয় মানুষ ছিলাম। আমাকে খুব ভালোবাসতেন এবং যখন আমি প্রথম লেখালেখি করি, যে পত্রপত্রিকায় এত অঞ্চলে লেখালেখি করেছি, এবং তার মধ্যে অবশ্যই ছবিগুপ্তার মা নিশাদ পত্রিকা। ছবিগুপ্তা সম্বন্ধে আপনারা অনেকেই জানেন, তবু আমি বলছি, ছবিগুপ্তা শিলংয়ে বড় হয়েছেন, পড়াশোনা শিলংয়ে, তারপর বৈবাহিক সূত্রে শিলচরে এসেছেন এবং এখানে এসে তিনি মা নিশাদ নামে একটা পত্রিকা করেছেন এবং সেই পত্রিকাকে ঘিরে বরাক উপত্যকার যারা আজকের সময়ে লেখালেখি করছেন, গল্প, কবিতা, উপন্যাস বা বিভিন্ন লেখালেখি করছেন, এবং বেশিরভাগ সংখ্যক কবি সাহিত্যিকরা ছবিগুপ্তার গুপ্ত কুটিরে দাঁড়িয়ে সাহিত্যের ঝাঁজটাকে এবং ছবিগুপ্তার অনুপ্রেরণায় সেই সাহিত্যকে এগিয়ে নিয়ে গেছেন। তার মধ্যে আমিও একজন। কবি ছবিগুপ্তা যখন মা নিশাদ প্রকাশ করতেন, শেষের দিকে প্রায় বেশিরভাগ পত্রিকাতেই আমি লিখেছি, লেখার সুযোগ করে দিয়েছেন এবং উৎসাহ দিয়েছেন। এবং প্রতিদিন, যেটা একটা বড় বড় সংগঠন যা করতে পারে না, ছবিগুপ্তা একাই সেটা করেছেন। এবং যারা লেখালেখি করেন তারা জানেন, বরাকের ইতিহাসে এই যে গুপ্ত কুটির একটা অবস্মরণীয় নাম, কারণ এই ছবিগুপ্তার সেই বাড়িতেই তৈরি হয়েছে শিলচর শহরের বিখ্যাত কবিদের কবিতা এবং বিখ্যাত কবিতা চর্চার আড্ডা। অসমীয়া বিখ্যাত সাহিত্যিক নবকান্ত বড়ুয়া প্রায়ই আসতেন ছবিগুপ্তার বাড়িতে। এখানে আমাদের অনেকেরই পরিচয় হয়েছে নবকান্ত বড়ুয়ার সঙ্গে। সুনীল গঙ্গোপাধ্যায় থেকে বাংলার দিকপাল সাহিত্যিক কেউ বাদ যাননি, ছবিগুপ্তার বাড়িতে আসেন। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।